গল্পকথন বাই কলল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প মাছ। রান্নাঘর থেকে বেরিয়ে সুরমা বারান্দায় এলেন কাক তাড়াতে। দুটো কাক অনেকক্ষণ ধরে বৃষ্টির সুরে ডেকেই চলেছে। সুরমা এর আগে 2-3 বার এসে তাড়িয়ে দিয়ে গেছেন, তবু ওরা ফিরে আসে। ওদের কি আর কোনো জায়গা নেই? এই বারান্দায় এসেই ডাকতে হবে? ওরা কি চায়? তারের জাল দিয়ে বারান্দাটা ঢেকে দিলে হয়, কিন্তু বাড়িওয়ালা দেবে না, নিজেদের খরচ করতে হবে। প্রস্তাবটা শুনে প্রতুল হেসে উড়িয়ে দিয়েছিলেন। সুরমার কাকের ডাক সহ্য হয় না, তা বলে কি জালের বাইরে বসে কাক ডাকতে পারে না? রান্নাঘরের জানলাটা সবসময় মনে করে বন্ধ করে দিতে হয়। একটা হুলো বেড়াল ঢুকে পড়ে যখন তখন। হুলো বেড়ালটা মহা চোর, একটু অন্যমনস্ক হলেই মাছ নিয়ে পালাবে। সুরমা রান্নাঘরে থাকলেও সেটা এক এক সময় জানলা দিয়ে বাঘের মতো মুখটা বাড়িয়ে দেয়। চোখ দুটো জলজল করে, মুখে হুসহুস করলেও সে ভয় পায় না, যেন সে বলতে চায়, আমায় কিছু দেবে না কেন, দাও দাও। ওটাকে তাড়াবার জন্য সুরমা রান্নাঘরে একটা লাঠি রেখেছেন। সকাল 10টার পর বাড়ি খালি হয়ে যায়। স্বামী অফিসে, 2 ছেলে মেয়ে স্কুলে। ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে রাখেন সুরমা। এ পাড়ায় খুব ভিখিরি আর ফেরিওয়ালাদের উপদ্রব। বছরখানেক আগে চাঁদা চাইবার নাম করে এক দুপুরবেলা 3টি ছেলে সেনেদের বাড়ির দোতলায় এসে ডাকাতি করে গিয়েছিল। সেই জন্য সুরমা কখনো দরজা খুলেন না। তবু প্রায় সারা দুপুরই সুরমার ওই হুলো বেড়াল আর কাকের ভয়ে কাটে। ওরা যে কখন ঢুকে পড়ে কি খাবে তার কোনো ঠিক নেই। সুরমা খুব কাছে গিয়ে কাক দুটোকে তাড়ালে ওরা উড়ে গিয়ে পাশের বাড়ির ছাদের কার্নিশে বসে। একটু পরেই আবার ফিরে আসে। ওরা কি অন্য কোনো বাড়ি চেনে না, শুধু এ বাড়ির জিনিসই চুরি করতে হবে? প্রতুলের ধারণা, কাকদের মধ্যে নাকি আলাদা আলাদা বাড়ি ভাগ করা আছে। এক কাক অন্য কাকের বাড়িতে ভাগ বসাতে যায় না। হুলো বেড়ালটা অবশ্য সারা পাড়ায় ঘুরে বেড়ায়, মনে হয় তার খিদের শেষ নেই। ফ্ল্যাটের দরজায় খটখট করে শব্দ হতেই সুরমা ভয় পেয়ে একটু কেঁপে উঠলেন। এত জোর শব্দ কোনো ভিখিরি বা ফেরিওয়ালার তো নয়। সুরমার ধারণা, পৃথিবীর সব গুন্ডা বদমাশটা জেনে গেছে যে দুপুরবেলা তিনি একা থাকেন। কিছুদিন আগেও একটা সর্বক্ষণের কাজের মেয়ে ছিল। একদিন জানা গেল সে চিনি, তেল, আটা চুরি করে। সুরমা শুধু শুধু তাকে সন্দেহ করেননি, একদিন ধরেও ফেললেন হাতে নাতে। সেই মুহূর্তে তাড়িয়ে দিলেন তাকে। মেয়েটা কান্নাকাটি করে সুরমার পায়ে ধরে ক্ষমা চাইতে গিয়েছিল, তিনি গ্রাহ্য করেননি। একটা চোরকে কখনো বাড়িতে রাখা যায়? দুনিয়াটাই যেন চোর ডাকাতে ভরে গেছে। দরজার কাছে এসে সুরমা একটু কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কে? ওধার থেকে একজন ভাঙা ভাঙা গলায় বললেন, মাসিমা, আমি ঝুনু, একবার দরজা খুলুন। ঝুনু নামটা সুরমার মনে কোনো দাগ কাটল না। কে ঝুনু? মাসিমা বলে ডাকলো। গলার আওয়াজটা একটু যেন চেনা চেনা মনে হচ্ছে। তিনি আবার জিজ্ঞেস করলেন, কে চাই? মাসিমা, দরজাটা একবার খুলুন না। কি দরকার, ওইখান থেকেই বলো। একটা জিনিস এনেছি আপনার জন্য। কি জিনিস? কে পাঠিয়েছে? নন্তুদা পাঠিয়েছে। সুরমার সারা শরীর ঝিমঝিম করে উঠল। নন্তু? এ বাড়িতে কেউ ও নাম উচ্চারণ করে না। গত 1 বছরের মধ্যে নন্তু এদিকে ভুলেও পা বাড়ায়নি। সে কেন জিনিস পাঠাবে? নন্তুর নাম করে যারা আসে তাদের তো দরজা খোলার কোনো প্রশ্নই নেই। ওরা কতজন এসেছে কে জানে। নিজেকে সামলে নিয়ে সুরমা বলল, আমার কোনো জিনিসের দরকার নেই, ফেরত নিয়ে যাও। ওপাশ থেকে ভাঙা কণ্ঠস্বর উত্তর এলো, নন্তুদা দিয়ে যেতে বলেছে, আমি এখানে রেখে যাচ্ছি। নন্তুদা আজ একবার আসতে পারে। ধপাস করে কি যেন একটা পড়ল মেঝেতে। তারপর সিঁড়ি দিয়ে একজনের নেমে যাওয়ার শব্দ শুনতে পেলেন সুরমা। কি রেখে গেল? বোমা বন্দুক, গয়নার পুটলি। এখন কি হবে? সুরমা দরজার কাছে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। নন্তু কি এইভাবে গায়ের ঝাল মেটাতে চায়? দরজার বাইরে যে জিনিসটা পড়ে রইল, পাশের ফ্ল্যাটে কেউ না কেউ সেটা একটু বাদে দেখতে পাবে।
জিনিসটা বাইরে পড়ে থাকবে না ভেতরে নিয়ে আসা উচিত? দরজার ছিটকিনি খুলে সামান্য একটু ফাঁক করলেন সুরমা। গলা ভাঙা ছেলেটা চলে যাওয়ার নাম করে ঘাপটি মেরে লুকিয়ে নেই তো? কি জিনিস ফেলে গেল তাও তো দেখা যাচ্ছে না। এবার দরজাটা ভালো করে খুলে সুরমা দেখলেন মাটিতে পড়ে আছে বেশ একটা বড় আকারের বোয়াল মাছ। অন্তত 2.5 কেজি ওজন তো হবেই। মাছটার কানকোয় সুতলি বাঁধা, ছেলেটা হাতে ঝুলিয়ে নিয়ে এসেছিল। ভয়াবহ কোনো জিনিস নয়, হঠাৎ নন্তু একটা মাছ পাঠিয়েছে। মাছটা সোনালী রঙের, চকচক করছে গা, একেবারে টাটকা। এত বড় মাছ এ বাড়িতে কোনদিন কেনা হয় না। ওই মাছ ভেতরে আনার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু দরজার বাইরে পড়ে থাকবে? এক্ষুনি ফেলে আসা দরকার। অত বড় মাছটা কোথায় ফেলবেন সুরমা? ছেলেটা বলে গেল নন্তু আজ আসবে। এত সাহসী কোথায় পেল? নাকি সে আসছে উল্টে ভয় দেখাতে? মাছটা তাড়াতাড়ি ভেতরে এনে দরজা বন্ধ করে দিলেন সুরমা। এত ভালো টাটকা একটা মাছ কি ফেলে দেয়া যায়? অন্য কোনো মাছ না পাঠিয়ে নন্তু বোয়াল মাছ পাঠিয়েছে। এত বড় বোয়াল মাছ বাজারে সচরাচর দেখাই যায় না। বোয়াল মাছের চচ্চড়ি প্রতুল খুব ভালোবাসেন। পেটি গাদা করে কেটে ঝোল নয়, সমস্ত মাছটাই সিদ্ধ করে ভেঙে ফেলে তারপর ঘি গরম মশলা দিয়ে শুকনো শুকনো করে রান্না। প্রতুল প্রায়ই বলতেন, সেই দেশে থাকতে মায়ের হাতের রান্না বোয়াল মাছের যে চচ্চড়ি খেয়েছি সেরকম আর পেলাম না কখনো। তারপর সুরমা প্রতুলের মায়ের কাছ থেকে এই রান্না শিখেছেন। প্রতুল তারিফ করেছেন। বোয়াল মাছের চচ্চড়ি নন্তুরও খুব প্রিয় ছিল, কিন্তু টানাটানির সংসারে আস্ত একটা মাছ কেনা হয় আর কদিন, বছরে বড়জোর একবার কি দুবার। নন্তু খবর পাঠিয়েছে সে আজ আসবে, তার আগে পাঠিয়ে দিয়েছে এই মাছ। সে সুরমার হাতের রান্না চচ্চড়ি খেতে চায়। কোনো হোটেল রেস্টুরেন্টে তো বোয়াল মাছের চচ্চড়ি পাওয়া যাবে না। কেন আসবে নন্তু? এ বাড়িতে ঢোকা না তার নিষেধ, তা কি সে ভুলে গেল? একটা মাছ পাঠালেই কেন তাকে খাতির করা হবে? সুরমার চোখে জল এসে গেল। বাড়িতে আর একটা লোক নেই যে পরামর্শ চাওয়া যায়। স্বামীকে লুকিয়ে কোনো কিছু করতে ভয় পান সুরমা। কঠোর আদর্শের মানুষ প্রতুল, ন্যায় অন্যায় বোধ অতি প্রবল। এখন বাজে মোটে 11টা। 4টের আগে ছেলেমেয়েরা কেউ স্কুল কলেজ থেকে বাড়ি ফিরবে না। কিন্তু তাহলে দুপুরে খেতে আসবে, সেই সময় প্রতুল বাড়িতে থাকবে না, সে জানে। নিজের মায়ের পেটের ভাই একদিন তার হাতের রান্না খেতে চেয়েছে, তাও খাওয়াতে পারবেন না সুরমা? যতই অন্যায় করুক, মায়ের পেটের ভাই তো। একটু ছাই মেখে কুটতে হয় এই মাছ, কিন্তু আজকাল তো রান্নাঘরে ছাই থাকে না, গ্যাসের স্টোভ। সুরমা বড় আঁশপটিটা বার করলেন। বাড়িতে গরম মশলা নেই, ঘি আছে একটুখানি। এমন টাটকা মাছের এমনিতেই ভালো স্বাদ হবে। জেল থেকে যেদিন ছাড়া পায় নন্তু, সেদিন নিজে তাকে আনতে গিয়েছিলেন প্রতুল। ট্যাক্সি করে এনেছেন। সুরমা রান্না সেরে রেখেছিলেন আগেই। জেলে ভালো করে খেতে পায়নি বলে বাড়িতে ফেরার একটু পরেই তাকে খেতে বসিয়ে দেওয়া হলো। প্রতুল তার সঙ্গে খেতে বসলেন না, পায়চারি করতে লাগলেন বারান্দায়। নন্তুর খাওয়া শেষ হয়ে গেলে প্রতুল তার সামনে একটা 100 টাকার নোট ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, আমার বাড়িতে এই তোমার শেষ খাওয়া নন্তু, সুটকেস গুছিয়ে নাও, এ বাড়িতে তোমার আর জায়গা হবে না, তুমি যেখানে ইচ্ছা যাও। মাথা নিচু করে নন্তু মিনমিন করে বলেছিল, আমাকে শেষবারের মতো ক্ষমা করুন জামাইবাবু, একটা লাস্ট চান্স দিন। প্রতুল বলেছিলেন, তোমাকে অনেকবার ক্ষমা করেছি, আর কোনো চান্স দেওয়ার প্রশ্নই ওঠে না। তোমার জন্য আমার মান সম্মান সব খোয়াবো? তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। সুরমা প্রতিবাদ করতে পারেননি। প্রতুলের যুক্তি তিনি আগেই মেনে নিয়েছিলেন। নিজের ভাইয়ের জন্য কি তিনি নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন? এত বড় মাছটা কোটার পর একটা ডেকচি ভরে গেল। এত মাছ কে খাবে? ভাগ্যিস ইনস্টলমেন্টে একটা রেফ্রিজারেটর কেনা হয়েছে গত মাসে, তাই কিছুটা রেখে দেয়া যাবে। নন্তু যে কখন এসে পড়বে কে জানে। সুরমা মাছটা যখন রান্না করছেন তখন নন্তু এলে খেতে দেবেন ঠিকই, তবু তাকে বলতে হবে, তোর জামাইবাবু এসে পড়ার আগেই তুই চলে যা, আর কখন এরকম মাছ টাছ পাঠাবি না। চচ্চড়িতে মুড়ো দেয়া যায় না, কিন্তু যে কোনো মাছের মুড়ো নন্তুর খুব পছন্দ। মুড়োটা দিয়েও আলাদা একটা ঝোল করতে হবে। নন্তু কি ভালো হয়ে গেছে? সে কি সৎপথে রোজগার করে মাছটা কিনে পাঠিয়েছে? প্রতুল বলেছিলেন, অন্তত 3 বছর যদি সে সৎপথে থাকতে পারে
তার প্রমাণ দেয়, তাহলে তাকে আবার এই বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হবে। নন্তুকে দেখার জন্য সুরমার মনটা হঠাৎ আকুলি বিকলি করে উঠল। সুরমার বিয়ের 5 বছর বাদে তার বাবা আর মা মারা গেলেন 6 মাসের মধ্যে। সুরমারা 3 বোন, একটি মোটে ছোট ভাই ওই নন্তু। 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। নন্তুকে প্রথমে পাটনায় নিয়ে গেলেন তার দিদি। সুরমার তুলনায় তার দিদির সংসার অনেক সচ্ছল। জামাইবাবু পাটনার নামকরা উকিল। সুরমার ছোট বোনও নন্তুকে নিজের কাছে রাখতে চেয়েছিল দুর্গাপুরে, কিন্তু দিদি জোর করলেন। পাটনাতেই নন্তু প্রথম কুসঙ্গে পড়ে, লেখাপড়া নষ্ট হয়ে গেল। 3 বছর পর দিদি নন্তুকে পাঠিয়ে দিলেন সুরমার কাছে। নন্তুর কাণ্ড কারখানায় জামাইবাবু খুব বিরক্ত। তাছাড়া কলকাতায় না থাকলে ও ছেলে একেবারে উচ্ছন্নে যাবে। জানালায় ঝপাস করে একটা শব্দ হতেই সুরমা চমকে উঠে দেখতে পেলেন হুলো বেড়ালটাকে। মাছের গন্ধে গন্ধে ঠিক এসেছে। সুরমা লাঠি তুলে মারতে গেলেন। ওর মুখখানা দেখলেই ভয় করে। এক এক সময় মনে হয় গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে। বেড়ালটা তাড়িয়ে জানলাটা বন্ধ করে দিলেন সুরমা। এত মাছ, ওই বেড়ালটা কখন এসে মুখ দিয়ে ফেলবে তার ঠিক নেই। দরজায় কি কোনো শব্দ হলো? নন্তু এসে গেল? রান্নাঘর থেকে বেরিয়ে এসে সুরমা শুনতে পেলেন পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ হচ্ছে। নন্তুকে এখানকার স্কুলে ক্লাস 10-এ ভর্তি করা হয়েছিল। পরপর 2 বার সে ফেল করল। প্রতুল নিজে তাকে পড়াতে বসিয়ে চড়-চাপড় মারলেন কয়েকবার। তারপর একদিন বললেন, ওর পড়াশোনায় মাথা নেই, কোনোদিন পাশ করতে পারবে না। পাটনায় হিন্দি মিডিয়ামে কয়েক বছর পড়িয়ে ওর আরো ক্ষতি করা হয়েছে। পড়াশোনায় সবার মাথা থাকে না। নন্তু অন্য কোনো কাজ শিখতে পারত। প্রতুল বললেন, কিন্তু হায়ার সেকেন্ডারি পাস না করলে আজকাল কোনো লাইনেই যাওয়া যায় না। অফিসে বেয়ারার চাকরিও কেউ দেবে না। কি করে যেন ঠিক খারাপ খারাপ ছেলেদেরই বন্ধু হিসেবে বেছে নিল নন্তু। প্রায়ই তার নামে গুন্ডামি মারামারির অভিযোগ আসে। অনেক চেষ্টা করে তার জন্য বেহালার একটা কারখানায় অ্যাপ্রেন্টিসের কাজ জুটিয়ে দিলেন প্রতুল। সেখান থেকেও নন্তু একদিন ফিরে এলো রক্তাক্ত শরীর নিয়ে। একদল শ্রমিক নাকি তাকে সেই কারখানায় ঢুকতে দিতে চায় না। তাদের নিজেদের লোক আছে, তাই নন্তুকে মেরেছে। তারপর থেকেই নন্তু প্রায় ছাড়া গরু হয়ে গিয়েছিল। বাড়িতে খায়, সারাদিন বাইরে বাইরে কাটায়। চেহারাটাও হয়ে উঠল পাড়ার মাস্তানদের মতন। সুরমার ছেলে সৈকত নন্তুর থেকে 7 বছরের ছোট। সে সেবার স্কুল ফাইনাল দিচ্ছে। শেষ পরীক্ষা দিয়ে ফেরার দিন 2টি অচেনা ছেলে রাস্তায় তাকে ধরে হঠাৎ ঠ্যাঙালো। তারা নাকি বলছিল, শালা নন্তু তোর মামা হয় না, তাকে পেলে গলা কেটে দিতুম। সেই দিনই প্রতুল সুরমাকে বলেছিল, তোমার গুণধর ভাইটির জন্য তোমার নিজের সর্বনাশ হবে সেটা কি তুমি চাও? ও ছেলের সংস্পর্শে থাকলেই তোমার ছেলে মেয়ের ক্ষতি হবে। এরপর কিছুদিন নন্তু চুপচাপ ছিল। কিন্তু অত বড় ছেলে হয়েও সে কোনো রোজগার করে না, দিদির সংসারে বসে বসে খায়। এর গ্লানি সে অনুভব করেছিল ঠিকই। এক রাত্রিরে সে বাড়ি ফিরল না। সারা রাত জেগে কাটিয়েছিলেন সুরমা। একটা বাপ মা মরা ছেলে, লেখাপড়া হলো না বলে কি একেবারে নষ্ট হয়ে যাবে? প্রতুল তাকে শাসন করেন ঠিকই, কিন্তু খাওয়া পড়ার জন্য কোনো গঞ্জনা দেন না কখনো। লেখাপড়া শেখেনি বলে কোনো ক্রমে কি সে ভালো পথে কিছু রোজগার করতে পারে না? 2 দিন পরে জানা গেল আরো 3টি ছেলের সঙ্গে নন্তু পুলিশের হাতে ধরা পড়েছে। বেলগাছিয়ার রেলের ইয়ার্ডে ওরা চুরি করতে ঢুকেছিল। ওদের মধ্যে একটি ছেলে পেটে গুলি খেয়ে এখন তখন অবস্থা। 1.5 বছরের জেল হয়েছিল নন্তুর। প্রতুল সুরমাকে জিজ্ঞেস করেছিলেন, এর পরেও তুমি তোমার ভাইকে আশ্রয় দিতে চাও? তোমার ছেলে মেয়েরা রাস্তায় বেরোলে অন্যরা আঙুল দেখিয়ে বলবে, তোর মামা একটা জেল খাটা চোর। 1:30টার মধ্যে রান্না শেষ করে ফেললেন সুরমা। এখন স্নান করতে গেলে তার মধ্যে যদি নন্তু এসে পড়ে, দরজা খুলবে কে? স্নানের ঘর থেকে সুরমা শুনতেও পাবেন না। নন্তু দরজা ধাক্কিয়ে ফিরে যাবে। থাক, তিনি বরং বিকেলে স্নান করবেন। 2:30 পৌনে 3টা বেজে গেল, তার মধ্যেও নন্তু এলো না। আর কখন সে আসবে? কাক দুটো অলক্ষণে ভাবে ডেকেই চলেছে। এই নিস্তব্ধ দুপুরে শুধু কাকের ডাকের মতো কর্কশ যেন আর কিছু হতে পারে না। সুরমা হুসহুস করতে লাগলেন। কাক দুটো যেন মজা করছে সুরমাকে নিয়ে, একটু উড়ে যায়, আবার ফিরে আসে। আর দেরি করা যায় না, সুরমার খিদে পেয়ে গেছে। এতখানি মাছ রান্না করা কি সোজা কথা? সুরমা খেতে বসে গেলেন 3টের সময়। 2টো ডেকচিতে ভরা মাছ,
তবু সুরমা একটু নিলেন না। অন্য কেউ খাবার আগেই তিনি খাবেন, তা কি কখনো হয়? নন্তু এলো না কেন? বোয়াল মাছের চচ্চড়ি খাওয়ার শখ হয়েছিল তার। কোনো জায়গায় এত বড় একটা টাটকা মাছ দেখে কিনে ফেলেছে ঝোঁকের মাথায়। দিদির কাছে পাঠিয়েছে, নিশ্চয়ই সে ভেবেছে সে খেতে চাইলে দিদি তাকে ফেরাবে না। কোথায় থাকে নন্তু কে জানে। 100 টাকা সম্বল করে সে এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। পাটনায় দিদির কাছে যায়নি, দুর্গাপুরে রূপার কাছেও যায়নি। এতদিনের মধ্যে আর কোনো খবর পাওয়া যায়নি তার। সে কি রাত্রিরে আসতে সাহস করবে প্রতুলের সামনে? 4টের পর স্কুল থেকে ফিরল 2 মেয়ে। ওরা পাশের একটা ক্লাবে খেলতে যায় বিকেলে। স্কুল থেকে ফিরেই ক্লাবে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। রুটি তরকারি করা আছে ওদের জন্য। এত মাছ একদিনে খেয়ে শেষ করা যাবে না। সুরমা জিজ্ঞেস করলেন, রুটি দিয়ে একটু মাছের চচ্চড়ি খাবি? খুব ভালো মাছ। 2 মেয়েই আঁতকে ওঠে, প্রায় একসঙ্গে বলে, বিকেল বেলায় মাছ খাবো? তোমার মাথা খারাপ হয়েছে মা? মেয়েরা কেউ মাছ তেমন ভালোবাসে না। ওদের পছন্দ শুধু মাংস। মাংস আর কদিন হয়। মাছ দেখলে ওরা ঠোঁট বেঁকায়। কোনটা কি মাছ তাও জানে না। মাছের বদলে ডিমের ঝোল পেলে ওরা খুশি। প্রতুল ফিরলেন 7টার সময়। ছেলে তার 2-5 মিনিট আগে। সুরমা ওদের দুজনকে এড়িয়ে এড়িয়ে থাকার চেষ্টা করলেন। তিনি কোনো কথা গোপন রাখতে পারেন না। তার মুখ দেখলেই বোঝা যায়। তিনি ছাদে চলে গেলেন। এই ফ্ল্যাট বাড়ির ছাদটা মস্ত বড়, অনেকখানি ফাঁকা জায়গা। আকাশ আজ মেঘলা। শুক্লপক্ষ বলে চাপা একটা আলো রয়েছে। পাশের বাড়ির নারকেল গাছটায় হাওয়া বইছে ঝিলিমিলি শব্দে। সুরমার মনটা খারাপ হয়ে গেল। শুধু নন্তুর জন্য নয়। নন্তু চলে যাওয়ার পর মাঝে মাঝেই তার জন্য কেঁদেছেন বটে, কিন্তু এতদিনে সেই শোক খানিকটা ফিকে হয়ে গেছে। নন্তুর জন্য চেষ্টা তো কম করা হয়নি। পৃথিবীতে এত চোর গুন্ডা, তাদের পরিবার থেকেও একজন সেই দলে যোগ দিয়েছে। তার জন্য এ বাড়ির অন্য ছেলে মেয়েদেরও তার নষ্ট হতে দেয়া যায় না। নন্তু হঠাৎ আজ মাছটা পাঠিয়ে বিপদে ফেলতে গেল কেন? এমনিতে মাছটা ফেলে দিলেও হতো। এখন এত কষ্ট করে রান্না করা হলো শুধু নন্তু খেতে চেয়েছিল বলি। এখন কি ফেলে দেওয়া যায়? প্রতুল ওই মাছ এত ভালোবাসেন, এখন প্রতুলের কাছে কি মিথ্যে বলবেন তিনি? মাঝে মাঝে এই ফ্ল্যাট বাড়িতে তরকারিওয়ালা মাছওয়ালারা আসে। বেশ বেলা করে আসে। তখন ওদের কাছ থেকে সুরমা কোনোদিন মাছ কেনেন না। কিন্তু যদি বলা যায় একটা মাছওয়ালা সেই মাছটা খুব সস্তায় দিতে চাইল, এত ভালো মাছ তাই কিনে ফেললাম, এটা খুব অবিশ্বাস্য হবে না। বেশি বেলা হয়ে গেলে মাছওয়ালার অনেক সময় খুব সস্তায় মাছ দিয়ে যায়। এই কথাটা শুনে প্রতুল কি বলবেন তাও সুরমা আন্দাজ করতে পারে। প্রতুল হেসে বলবেন, তুমি সস্তায় মাছ কিনেছ, নিশ্চয়ই পচা মাছ, তোমায় ঠকিয়েছে। মাছটা পচা কিনা তা তো খেয়েই বুঝবেন প্রতুল। ছাদের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে ঘুরতে সুরমা সেই বাক্যটা ঘুরিয়ে ফিরিয়ে বলতে লাগলেন বারবার। কোনভাবে বললে পুরোপুরি সত্যি মনে হবে? মাছওয়ালার নাম বীরজু, তার নামটাও জুড়ে দিতে হবে। রাত্রে সবাই খেতে বসে একসঙ্গে। সুরমা আগে অন্যদের পরিবেশন করে, তারপর বসে পড়েন নিজেও। আজ প্রত্যেকের জন্য আলাদা বাটিতে মাছ সাজিয়ে দিলেন। সৈকতী প্রথম অবাক হয়ে বলল, এ কি মা, এত মাছ কে বাজার করলো? একটুখানি মুখে দিয়ে সে আবার বলল, দারুণ রান্না হয়েছে তো। প্রতুল বিস্মিতভাবে চেয়ে বললেন, এত মাছ কোথায় পেলে? নন্তু পাঠিয়েছে। কথাটা বলে ফেলেই সুরমার ইচ্ছে করল নিজের গালে ঠাস ঠাস করে চড় মারতে। ছাদে গিয়ে এতক্ষণ ধরে রিহার্সেল দিয়েও ঠিক সময়ে কথাটা মনে এলো না। নিজের বোকামিতে নিজের উপরেই প্রচন্ড রাগ হয়। প্রতুল বাটির দিকে হাত বাড়াতে গিয়েও হাত গুটিয়ে নিয়ে বললেন, নন্তু পাঠিয়েছে মানে? সে হঠাৎ মাছ পাঠালো কেন? নিজে এসেছিল? আর মিথ্যে কথা বলার উপায় নেই সুরমার। রক্তশূন্য মুখে বললেন, একটা ছেলে এসে ওর নাম করে দিয়ে গেল। তুমি অমনি নিয়ে নিলে? দরজার সামনে ফেলে রেখে গেল যে। দিদিকে সে চুরির টাকায় মাছ ঘুষ দিতে চেয়েছে। তুমি এই মাছ খেতে চাও তো যত ইচ্ছে খাও, আমি। মাছের বাটিটা এত জোরে ঠেলে দিলেন প্রতুল যে আরেকটু হলেই পড়েই যাচ্ছিল টেবিল থেকে। সুরমার হাতে লেগেই সেটা আটকে গেল। প্রতুল ছেলে মেয়েদের দিকে কড়া চোখে তাকালেন। তারপর আপন মনে বললেন, যার খুশি সে ওই চুরির টাকার মাছ খেতে পারে,
আমি বরং সারা জীবন নিরামিষ খেয়ে থাকব, তবু। সুরমা চোখের জল ফেলতে চলে গেলেন রান্নাঘরে। এই চোখের জল শুধু নিজের উপর রাগে। একটা মিথ্যে কথা বলতে পারলেই যদি স্বামী সন্তানদের একদিন ভালো করে খাওয়ানো যেত, সেটুকু যোগ্যতাও তার নেই। একসময় ছোট মেয়ে এসে পিঠে হাত দিয়ে বলল, মা, খেতে যাবে না? এসো, খেয়ে নাও। খাওয়ার টেবিল থেকে সবাই উঠে গেছে। প্রতুলের ওরকম কথার পর আর কেউ মাছের বাটি ছোঁয়নি। সব কটা বাটির মাছ তিনি আবার ডেকচিতে ঢাললেন। ফেললে তো একসঙ্গেই ফেলতে হবে। নিজের হাতে যত্ন করে রান্না করা জিনিস ফেলে দেওয়া যে কত শক্ত, তা অন্যরা বুঝবে কি করে? নন্তু আসবে বলে এলো না কেন? সে তো এমনি এমনি মাছ পাঠায়নি। নিজে এসে সেই মাছ খাবে সে কথা বলে পাঠিয়েছিল। তাহলে মত বদলালো কেন? কেন যেন সুরমার ধারণা হচ্ছে এই মাছ কেনার টাকা কোনো ভালোভাবে রোজগার করেছে নন্তু। জামাইবাবুকে সে চেনে, না হলে কি সে পাঠাতে সাহস পেত? নিজে এসে সে কথা বলতে পারল না। আর একটা নতুন চিন্তা চাপল সুরমার মাথায়। আজ নন্তুর কোনো বিপদ হয়নি তো? পুলিশের হাতে ধরা পড়ল আবার? ওদের দুদলের মধ্যে মারামারিও তো যখন তখন হয়, দু একজন মরে যায়। দিদিকে দিয়ে রান্না করেও সে খেতে এলো না। খুটখাট করে কাজ সারতে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলেন সুরমা। প্রতুল ঘুমিয়ে পড়েছেন। বিছানায় শুয়েও ঘুম এলো না। ছটফট করতে লাগলেন সুরমা। তার এখনো মনে হচ্ছে নন্তু ঠিক আসবে। হঠাৎ কিসের শব্দ হলো। দরজায় কেউ ধাক্কা দিলেন? এত রাত্রে বেল না বাজিয়ে ঠুকঠুক করছে দরজায়। সুরমা হুড়মুড় করে উঠে বসলেন। হ্যাঁ, একটা শব্দ হচ্ছে ঠিকই। সুরমা প্রায় ছুটেই চলে এলেন বাইরে। প্রতুল যাই বলুন না কেন, নন্তুকে তিনি ফেরাতে পারবেন না আজ। না, বাইরের দরজায় কোনো শব্দ নেই। শব্দটা হচ্ছে রান্নাঘরে। জানলাটা ভেজানো ছিল, সেটা ঠেলে ঠেলে খুলেছে হুলো বেড়ালটা। আকাশে এখন কিছুটা জ্যোৎস্না ফুটেছে, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে। সুরমাকে দেখেও বেড়ালটা জানলার শিকে মুখ গলিয়ে দাঁড়িয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেললেন সুরমা। হুলোটাকে দেখে ভয় পেলেন না, তাড়ালেনও না। তিনি বললেন, আয়, খাবি আয়। মাছের ডেকচিটা নিয়ে এসে মাটিতে অনেকটা মাছ ঢেলে দিলেন তিনি। হুলোটা নির্ভয়ে এসে তাতে মুখ দিল, যেন এটা তার দাবি ছিল। খাক, তৃপ্তি করে খাক। সুরমা ভাবলেন খানিকটা রেখে দেবেন কাল সকালের জন্য। কাক দুটোকে দিতে হবে। ওদের দেখলেই লোকে তাড়ায়। ওদেরও প্রত্যেক দিনই খেতে হয় চুরি চামারি করে। যত্ন করে ডেকে তো কেউ কখনো খাওয়ায় না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প মাছ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলকে যদি আপনারা ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান, সেক্ষেত্রে patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে আপনারা সাপোর্ট করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।